আসসালামু আলাইকুম। গল্পের আলাপন চ্যানেলে আপনাদের স্বাগতম। পড়ছি চন্দ্রবালা। লেখনীতে রোজ ও রসা। এটা টেলর। রাজপ্রাসাদের বাগানমহলের নিঃশব্দ বারান্দায় দাঁড়িয়ে আছে আরজান নবাব। রাতের চাঁদের আলো সোনালি হয়ে পড়েছে তার রাজ পোশাকে, কিন্তু তার চোখে আজ রাজত্বের অহংকার নেই। আছে শুধু এক অসহায় প্রেমিকের আকুলতা। তার সামনে দাঁড়িয়ে আছে তার প্রিয় একজন মানুষ, মুখ ঢেকে রাখা, নরম ঘোমটায় তার। আরজান নবাব ধীরে ধীরে এগিয়ে এসে থেমে যায় তার সামনে। কণ্ঠটা কাঁপছিল, তবুও সে বলল, আমার পুরো রাজ্য আপনার পায়ের নিচে রাখব, দরকার হয়। কিন্তু আজ শুধু একবার আপনার চন্দ্রমাখা মুখটা দেখার অধিকার দেবেন চন্দ্রবালা। চন্দ্রবালা নীরব। আরজান নবাব আবার বলল, যুদ্ধে হাজারবার মৃত্যুর মুখোমুখি হয়েছি, তবু এত ভয় বা ভেঙে পড়িনি আমি। কিন্তু আপনার নীরবতা আমার হৃদয়কে ভেঙে দিচ্ছে চন্দ্রবালা। আরজান নবাব চন্দ্রবালার পায়ের কাছে হাঁটু গেড়ে বসে বলে ওঠে, আমি নবাব হয়ে আদেশ দিতে পারি, কিন্তু প্রেমিক হয়ে শুধু অনুরোধ করতে চাই। একবার, শুধু একবার আমার দিকে তাকাবেন চন্দ্রবালা। এটা পর্ব 1। নবাব যান, নবাব যান, যান। রাজবীর নবাব কোমল কণ্ঠ তার নীরব নাতিকে ডাকে। ছোট নবাব উঠুন, কয়টা বাজে দেখেছেন? পালঙ্কের পাশে তার দাদি যান মাথায় হাত দেয়। আদরের নাতির চুলগুলো পশম এর সুতোর মতো সিল্কি হয়ে হাতে দিতে খুব ভালো লাগে। কিন্তু আরজান নবাব যে তার চুলে কারো হস্তক্ষেপ পছন্দ করে না। কিন্তু 3 ব্যক্তি ছাড়া তার চুলে হাত কেউ দেয়নি আজ অবধি। তার দাদি যান, আম্মি যান আর নানি যান। আর যান ঘুমু ঘুমু চোখ দুটো হাত দিয়ে দুজনকে আঁকড়ে ধরে। রাজবীর নবাব ও তার সহধর্মিণী মুচকি হাসে। রাজবীর নবাব বলে ওঠে, রাজ্যের শেষ হালদার যদি 12টা অবধি ঘুমায়, তাহলে রাজ্যের দেখভালের কি হবে? ছোট নবাব, আজ থেকে আপনার মিশন শুরু। সব দায়িত্ব আপনার হাতে তুলে দেওয়ার প্রশিক্ষণ শুরু হবে। নাতি তার খুব শখের। এ নাতির জন্য তিনি সব করতে রাজি। পূর্ব দিগন্তে সূর্য উঠলেই সোনালি আলো ঝলমল করে ওঠে মেহেরান গড় রাজ্যে। চারিদিকে উঁচু প্রাচীর, তার বাইরে গভীর পরিখা, আর তার বাইরে বিশ্বস্ত সবুজ শস্যক্ষেত। উত্তরে নীলাভ পাহাড়, দক্ষিণে সুবিশাল নদী, পশ্চিমে বাণিজ্য পথ আর পূর্বে চন্দনবন। এই 4 প্রহরী যেন রাজ্যটাকে রক্ষা করে দাঁড়িয়ে আছে। মেহেরান নগরে মেহেরানগরে চারিদিকে 4 রঙের সৌন্দর্য। উত্তরে নীল শৈল পাহাড়, তা থেকে নেমে আসা ঝর্ণা, দক্ষিণে সুবর্ণা নদী দিয়ে ভেসে আসে নৌবহর, মশলা আর রেশম। পশ্চিমে মেরু সীমানা ধরে উটের কাফেলা আসে দূর থেকে বণিক নিয়ে। পূর্ব বনভূমিতে চন্দন, আগর আর বিরল ফুলের সুবাস। রাতে প্রাসাদের মিনারে জ্বলে ওঠে হাজার প্রদীপ। দূর থেকে দেখলে মনে হয় আকাশে তারা নেমে এসেছে। মেহেরনগরে 20টি মহল আছে। সূর্যমহল রাজসিংহাসনের দরবার হলো এখানে। রাজ্যের বিচার, যুদ্ধ ঘোষণা, চুক্তি সব হয়। চন্দ্রমহল রানীদের অন্দরমহল, সাদা পাথরের দেয়াল, রূপালি ঝাড়বাতি আর ফেরার মৃদু শব্দ। রংমহল নাচ গান, উৎসব, কূটনীতি, ভোজসভা। দেয়ালে কাচের কারুকাজ, মেঝেতে মখমল, স্বয়ং রাজমহল। রাজপরিবারের ব্যক্তিরা বিশ্রাম কক্ষ, অস্ত্রাগারের মহল, 10,000 সৈনিক অস্ত্র সংরক্ষিত, তলোয়ার, ধনুক, কামান সব সারি সারি সাজানো। বাগানমহল, ফেরারা, গোলাপ বাগান, ময়ূরের নাচ, রাজ্যের প্রাণ। গ্রন্থাগার মহল, প্রাচীন পুঁথি, মানচিত্র, যুদ্ধ কৌশল, চিকিৎসাবিদ্যা বই। অতিথি মহলে বৈদেশি দূত ও বণিকের থাকার জন্য গোপন সুরক্ষক মহল। শুধু রাজা আর প্রধান সেনাপতি জানে যুদ্ধের সময় পালানোর গোপন পথ।
মানুষ ও জনসংখ্যা মায়ানগরে প্রায় 2 লাখের প্রজা বাস করে। কৃষক, কারিগর, তাঁতি, মৃৎশিল্পী, সৈন্য, ব্যবসায়ী। সৈনিকের সংখ্যা 10,000 পদাতিক, 3,000 অশ্বারোহী, 500 হাতিবাহিনী, 200 কামান। আয়নার কক্ষ, চাঁদের বারান্দা। মহলের সবচেয়ে সুন্দর জায়গা বারান্দা। সাদা মার্বেলের তৈরি, চারিদিকে খোলা আকাশ। রাতে চাঁদের আলো এসে সরাসরি এই মহলের উপর পড়ে। এই বারান্দায় দাঁড়িয়ে পুরো রাজ্য দেখা যায়। এটা কেবল এই রাজ্যের উত্তরাধিকারীরাই তার সহধর্মিণী নিয়ে প্রবেশ করতে পারে। মিরাজমহল। এই মহলে কেউ সহজে যায় না। অনেক রহস্য লুকানো। রাতে আরশ মহল। শুধু রাতেই খোলা হয়। নিষিদ্ধ মহল। এখানে প্রবেশ করা নিষেধ। বিশ্বাসঘাতকদের ইতিহাস এখানে বন্দী। আরজান মহল। রাজপুত্রের ব্যক্তিগত মহল। সৈন্য পাহারা দেয় সব সময়। শাহবাজ মহল। রাজপুত্রের যুদ্ধ পরিকল্পনার স্থান। ফকর মহল। রাজপুত্রের সম্মান ও পুরস্কার রাখার কক্ষ। সেখানে আরও অনেক মহল আছে, কিন্তু তা সবার অজানা। শুধু আরজানের বাবা, চাচা আর দাদা ছাড়া কেউ জানে না। মেহেরান মেহেরানগর শুধু একটি রাজ্য ছিল না, ছিল এক অনুভূতি। ভোরের প্রথম আলো যখন রাজপ্রাসাদে সাদা গম্বুজে এসে পড়ে, তখন মনে হতো যেন আকাশ নিজেই এই রাজ্যের আশীর্বাদ করছে। বাতাসে চন্দন আর শিহুলির গন্ধ। দূরে নদীর কলতান আর রাজপথ দূরে মানুষের ব্যস্ত চলাচল, সব মিলে রাজ্যটা যেন জীবন্ত এক কবিতা। রাজ্যের একমাত্র অধিকারী আরজান নবাব। আরজান নবাবের দাদার 5 ছেলে আর 1 মেয়ে ছিল। বড় 4 ছেলে ঘর ভরা ছিল কন্যা সন্তানে। রাজপরিবারের আনন্দ ছিল, কিন্তু অধিকারীর অভাব নিয়ে ফিসফিস চলত। শেষ পর্যন্ত ভাগ্য যেন অন্যরকম গল্প লিখল। সবচেয়ে ছোট ছেলের ঘরে জন্ম নিল এক ছেলে। তার নাম রাখা হলো আরজান। সে গর্ভে আসার পর থেকে রাজ্যে এক এক সুনাম আসতে থাকে চারিদিকে। গর্ভে থাকা অবস্থায় যেন সবার ভালোবাসার একটা অংশ হয়ে উঠেছিল। তাই সবাই আদরে নাম রেখেছে আরজান। সে সবার জান বাচ্চা ছিল। আরজান ভূমিষ্ঠ হবার সেই দিন থেকে রাজপ্রাসাদের বাতাস বদলে গেল। সবার এত হাসি খুশি দেখতে দেখতে শিশু আরজান বড় হতে থাকলো, অদ্ভুত এক শান্ত সৌন্দর্য নিয়ে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তার মধ্যে এক মায়া জন্ম নিল, যা মানুষের অকারণেই টেনে নিত। সে রাজপুত্র হয়েও অহংকার জানত না। প্রজাদের মাঝে হাঁটত, অসুস্থদের খোঁজ নিত, শিশুদের মাথায় হাত রেখে হাসত। কেউ সাহায্য চাইলে ফিরিয়ে দিত না। যখন সে যুবক হলো, তখন পুরো রাজ্য যেন তার দিকেই তাকিয়ে থাকত। সাদা পাঞ্জাবি পরা আরজানকে যখন সকালে প্রাসাদের বাগান থেকে হাঁটতে দেখা যেত, সূর্যের আলো তার কাঁধে এসে পড়ত। মনে হতো যেন আলো নিজেই তাকে অনুসরণ করছে। তার চোখে ছিল কোমল ধীরতা, শ্যাওলা কালার পরা চোখের মনিতে ছিল মায়া ভরপুর। কথায় ছিল শান্তি। সৈন্যরা তাকে দেখে সাহস পেত, বৃদ্ধরা আশীর্বাদ করত, আর সাধারণ মানুষ মনে মনে বলতো, এই ছেলেই একদিন আমাদের রাজা হবে। আরজান জানতো না সবাই তাকে কতটা ভালোবাসে। সে ভাবতো সে শুধু নিজের দায়িত্ব পালন করছে আর সামনে করবে। দাদা তাকে খুব স্নেহ দেখাতেন। দরবারে সবার সামনে বলতেন, এই ছেলে আমার গর্ব। আরজান বিশ্বাস করতো সেই কথা। সে বুঝতে পারতো না দাদার দৃষ্টিতে মাঝে মাঝে এক অদ্ভুত হিসাব লুকিয়ে থাকে, যেন ভালোবাসার আড়ালে অন্য কোনো চিন্তা কাজ করছে। রাজ্যের মানুষ আরজানের মধ্যে ভবিষ্যৎ দেখত। বাজারে বণিকরা বলতো, তার শাসনে বাণিজ্য আরও বাড়বে। কৃষকরা ভাবতো, এই রাজপুত্র তাদের কষ্ট বুঝবে। সৈন্যরা বিশ্বাস করত সে যুদ্ধের আগে মানুষের জীবনকে মূল্য দেবে। রাতে প্রাসাদের বারান্দায় দাঁড়িয়ে আরজান যখন দূরের আলো ভরা শহরের দিকে তাকিয়ে থাকতো, তার মনে হতো এ রাজ্য তার পরিবার। সে প্রতিজ্ঞা করত কখনো কাউকে কষ্ট দেবে না। কিন্তু সে জানতো না রাজ্য যত সুন্দর হয়, তার ছায়াও তত গভীর হয়। দরবারের হাসির আড়ালে অন্দমহলের নীরবতা আর ক্ষমতার অদৃশ্য খেলা, একটি ঝড় ধীরে ধীরে তৈরি হচ্ছিল। আরজান তখনও সেই ঝড়ের শব্দ শুনতে পায়নি।
সে শুধু জানতো এই রাজ্যকে ভালোবাসতে হয়, আর ভালোবাসার মানুষরা কখনো বুঝতে পারে না কখন তাদের ভালোবাসাই তাদের সবচেয়ে বড় দুর্বলতা হয়ে ওঠে। আর যান দাদা যান এর হাতে চুমু খেয়ে বলে, দাদা যান তুমি আছো বলেই আমি একটু রিল্যাক্স থাকি। এত তাড়াতাড়ি দায়িত্ব চাপিয়ে দিও না। তা কি আর হয়? আপনার যথেষ্ট বয়স হয়েছে নবাব। দাদা যান তুমি আমায় আবার আপনি বলছো? তুমি আমার ফর্মালিটি পালন করলে আমি তোমার রাজ্য তো দূর, এই আরজান মহলের বাইরে পা রাখবো না। আমি তোমায় সম্মান করি আরজান, তুমি এ রাজ্যের শেষ নবাব, তাই তোমার সম্মান আমার কাছে অনেক। আর জানো, আমরা সম্মান করি যাদের, তাদের কিন্তু আপনি করে বলি। এটা এ রাজ্যের একটি রীতি। দাদা যান আমি আপনার এসব মানি না। আরজানের কণ্ঠে ছিল এক অদ্ভুত দৃঢ়তা, আর তার চোখে লুকিয়ে ছিল বছরের পর বছর জমে থাকা এক নীরব ক্লান্তি। কিন্তু রাজবীর নবাবের চোখ মুখ কেমন শুকিয়ে যায় এক মুহূর্তেই আরজানের কথা শোনে। আমি সাধারণ মানুষের মতোই হতে চাই, যেখানে মানুষ আমার কাছে আসবে ভালোবাসা নিয়ে, আমার নামের ভারে নয়, আমার বংশের অহংকারে নয়। আমি চাই তারা আমাকে ভালোবাসুক আমার জন্য, আরজান হিসেবে, কোনো নবাব হিসেবে নয়। সেই এক মুহূর্তে থামল। বুকের ভেতর জমে থাকা কথাগুলো যেন ধীরে ধীরে বেরিয়ে আসছিল। এই অতিরিক্ত সম্মান, এই দূরত্ব, এগুলো আমাকে সুখ দেয় না দাদা যান, বরং আমাকে একা করে দেয়। আমি চাই সাধারণ মানুষের মতোই সম্মান পেতে, যেখানে থাকবে আন্তরিকতা, থাকবে আপন করে নেওয়ার স্পর্শ, কোনো ভয়ের দেয়াল থাকবে না আমাদের মাঝে। তার কণ্ঠ ধীরে ধীরে নরম হয়ে এলো। দাদা যান, ও প্রিয় দাদাজানের চোখের দিকে একবার তাকিয়ে আরজান নবাব নিঃশব্দে উঠে বসে। চোখে ছিল গভীর ক্লান্তি, তবুও ঠোঁট আর্নল এক শান্ত হাসি। আচ্ছা দাদা যান, আমি একটু ফ্রেশ হয়ে আসছি, আপনারা যান, আমি আসছি। এই বলে সে ধীরে ধীরে উঠে দাঁড়ালো, যেন রাজপ্রাসাদের দেয়ালের ভেতর থেকেও সে খুঁজে ফিরছে নিজের এক সাধারণ জীবনের মুক্ত আকাশ। প্রিয় নাতির কথায় দুজন বের হয়ে এলেন আরজান মহল থেকে। আরজান মহলের ভেতরে রয়েছে অসংখ্য কক্ষ, যা বিশেষভাবে নির্মিত হয়েছে আরজান নবাবের জন্য। রাজবীর নবাব ও তার সহধর্মিণী বাইরে পা রাখতেই আরজান নবাবের চোখ হঠাৎ আটকে গেল বালিশের উপর নিচে লুকিয়ে থাকা এক টুকরো স্মৃতির ওপর। সিঁদুর রাঙা টুকটুকে লাল এক জামদানি ওড়না, প্রায় 5 হাত লম্বা। আরজান নবাব ধীরে ধীরে ওড়নাটি তুলে নিলেন হাতে। আঙুলের স্পর্শে নরম কাপড়টি যেন কেঁপে উঠল, ঠিক তার নিজের হৃদয়ের মতো। তিনি ওড়নাটি মুখের কাছে নিয়ে গভীর করে শ্বাস নিলেন। সেই সুগন্ধ, সেই পরিচিত মায়া যেন তার সমগ্র অস্তিত্ব জুড়ে ছড়িয়ে গেল। চোখ বুজে তিনি বিড়বিড় করে বলতে লাগলো, চন্দ্রবালা, তোমার এই ওড়না এখনো তোমার স্পর্শ রয়েছে। এই কাপড়ের প্রতিটি সুতোর মাঝে লুকিয়ে আছে তোমার নিঃশ্বাস, তোমার লজ্জা, তোমার মায়া। জানো, এই ওড়নাটা শুধু কাপড় নয়, এটা আমার জন্য এক টুকরো সুখ। যেদিন তুমি আমার সামনে থাকবে, সেদিন এই ওড়না নিজ হাতে তোমার মাথায় পরিয়ে দেব। কারণ এই লাল রং আমার ভালোবাসার প্রতীক, আমার অধিকারীর, আমার চন্দ্রবালার। আরজান ওড়নাটি বুকে চেপে ধরল। তার কঠিন নবাবী চোখে তখনও নরম এক আলো। রাজ্যের নবাব হয়েও এই মুহূর্তে তিনি শুধু একজন প্রেমিক। হুম, পাগল প্রেমিক, যে কিনা 14 বছর এক কিশোরীর মেয়ে প্রেমে পড়েছে। কিশোরী প্রিয়তমার কাছে না পেয়ে তার শরীরের ওড়না লুকিয়ে নিয়ে এসেছে, যাতে মনে পড়লে এই ওড়নাটির সাথে কথা বলতে পারে। আর এখন প্রিয়তমার একটা ওড়নায় খুঁজে পেয়েছে নিজের সমগ্র পৃথিবী। এই মুহূর্তে আরজান নবাব।